হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে ফার্স্ট ইনডেফিনিট টেন্স এর পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে হয় সেটা নিয়েই সাজানো হয়েছে আজকের লেসন। ডিয়ার লার্নার্স, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে সচরাচর এভাবে কথা বলে থাকি। আমি কি তোমাকে অপমান করেছিলাম? আমরা কি গতকালকে মিথ্যে কথা বলেছিলাম? তুমি কি মাঠে ফুটবল খেলেছিলে? সে কি সময় মতো তার সাথে দেখা করেছিল? ডিয়ার লার্নার্স, আমার এই বাংলা বাক্যগুলো দ্বারাই প্রমাণ করে, এগুলো দিয়ে কিন্তু আমরা মানুষকে ছোট ছোট কোয়েশ্চেন করে থাকি, যেটাকে সাধারণত পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে অথবা ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, এই ধরনের কোয়েশ্চেন যদি আমরা কারো কাছে করি, যেমন আমি কি তোমাকে অপমান করেছিলাম, যদি এই প্রশ্নের উত্তরটা হয় হ্যাঁ, তাহলে এটার আনসারটা কিভাবে দেয়? ইয়েস ইউ ডিড। হ্যাঁ, তুমি আমাকে অপমান করেছিলে অথবা তুমি অপমান করেছিলে। অথবা এই কোয়েশ্চেনের আনসার যদি নো হয় অথবা না হয়, তাহলে কিন্তু আমরা এভাবে উত্তর দিয়ে থাকি, নো ইউ ডিডেন্ট। না, তুমি অপমান করনি। এই জন্যই মূলত এই ধরনের সেন্টেন্স গুলোকে পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে অথবা ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়ে থাকে। ডিয়ার লার্নার্স, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। এজ ইউজুয়াল আমি এখানে কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করেছি। এই এক্সাম্পল সেন্টেন্স গুলো স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। ডিয়ার লার্নার্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হবে তার স্ট্রাকচারটা আমরা সর্বপ্রথমে একটু জেনে নিব। আমরা কিন্তু সেন্টেন্সের শুরুতে ডিড ব্যবহার করব। স্ট্রাকচার এর অর্থ হচ্ছে গঠন প্রণালী। তার মানে আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব তার গঠন প্রণালীটা আমরা একটু জানবো। সুতরাং সেন্টেন্সের শুরুতে থাকছে হচ্ছে ডিড। আমরা জানি ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব, কারণ এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, রাইট? ডিড এর পরে আমরা যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি। সাবজেক্ট বলতে সাধারণত কর্তা বলা হয়ে থাকে। সেন্টেন্সের ভিতরে সাধারণত যে কাজটি করে থাকে সেই কিন্তু সাবজেক্টের ভূমিকা পালন করে। সেক্ষেত্রে ডিয়ার লার্নার্স, আপনাকে খেয়াল করতে হবে, আমরা এই ডিড এর পরে যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি। যেমন সাবজেক্ট ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, থার্ড পারসন হতে পারে, সিঙ্গুলার নাম্বার হতে পারে কিংবা প্লুরাল নাম্বার হতে পারে, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে অথবা অন্য কোনো প্রাণীও হতে পারে। এক্ষেত্রে সাবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এখানে ডিড এর পরে আমরা যে কোনো একটা সাবজেক্ট বসিয়ে দিতে পারি সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী কিংবা সেন্টেন্স অনুযায়ী, রাইট? সুতরাং সাবজেক্টের পরে আমরা V1 ব্যবহার করব। V1 বলতে আমরা কি বুঝি? আমরা এটাকে বুঝি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, রাইট? সুতরাং আমরা পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে মেইন ভার্ব বসাবো, যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলে থাকি। এরপরে থাকছে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? সাধারণত সাবজেক্ট যে কাজটা করে থাকে ওটাকেই আমরা বলবো অবজেক্ট, রাইট? এরপরে থাকে হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন বলতে আমরা বুঝি সেন্টেন্সের কিছু বাড়তি অংশ থেকে থাকে, সেই বাড়তি অংশটাকে আমরা ইংলিশে এক্সটেনশন বলে থাকি। ডিয়ার লার্নার্স, আশা করি আপনি স্ট্রাকচার সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। এবার আমি এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করলে আপনি এ ব্যাপারে আরো একটা পরিপূর্ণ ধারণা পাবেন। ডিয়ার লার্নার্স, প্রথমে যে এক্সাম্পল সেন্টেন্সটা রয়েছে তার শুরুতে কিন্তু আমরা এই অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করেছি। সুতরাং ডিড এর পরে আমরা ব্যবহার করব সাবজেক্ট। সাবজেক্ট রয়েছে আই। এরপরে আমরা মেইন ভার্ব নিব। মেইন ভার্ব রয়েছে ইনসাল্ট। ইনসাল্ট এর অর্থ হচ্ছে অপমান করা, রাইট? এরপর আমাদের কি লাগবে? একটা অবজেক্ট লাগবে। সুতরাং অবজেক্ট হচ্ছে ইউ। তার মানে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুলস অক্সিলারি ভার্ব ডিড, তারপরে একটা সাবজেক্ট পেয়ে গেলাম আই, তারপরে ভার্ব পেয়ে গেলাম ইনসাল্ট, তারপরে অবজেক্ট পেয়ে গেলাম ইউ। তার মানে আমরা সেন্টেন্সের মেইন অংশটা পেয়েছি। সুতরাং এই সেন্টেন্সের অর্থটুকু, বিশেষ করে এই সেন্টেন্সের অর্থটুকু হচ্ছে কি, ডিড আই ইনসাল্ট ইউ? আমি কি তোমাকে অপমান করেছিলাম? ডিয়ার লার্নার্স, আমার সেন্টেন্সটা দ্বারা আপনি বুঝতে পারেন এটা দ্বারা আমি কি দিয়ে কোশ্চেন করেছি, এবং সেন্টেন্সের শেষে শব্দটা রয়েছে অপমান করেছিলাম।
সুতরাং এটা দ্বারা বুঝি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? ডিড আই ইনসাল্ট ইউ, আমি কি তোমাকে অপমান করেছিলাম? তারপরে এইটুকু হচ্ছে সেন্টেন্সের বাড়তি অংশ, যেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি, রাইট? যেমন উইদাউট প্রভোকেশন দ্যাট ডে, উইদাউট প্রভোকেশন এর অর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া, তার মানে অকারণে। দ্যাট ডে, ওই দিন। আমরা কিন্তু এভাবে কোশ্চেন করে থাকি যে ওই দিন অথবা সেই দিন আমি কি তোমাকে অকারণে অপমান করেছিলাম? সুতরাং সেন্টেন্সটা হচ্ছে ডিড আই ইনসাল্ট ইউ উইদাউট প্রভোকেশন দ্যাট ডে, রাইট? ডিয়ার লার্নার্স, আশা করি আপনি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন কিভাবে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এই ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে, রাইট? এবার আমি একে একে বাকি এক্সাম্পল সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্টটা আমরা একটু পরিবর্তন করে নিয়েছি। সাবজেক্ট ব্যবহার করেছি উই। উই এর অর্থ হচ্ছে আমরা। সুতরাং আমরা এখানে ব্যবহার করেছি ডিড উই কিল আওয়ার ভ্যালুয়েবল টাইম। ডিয়ার লার্নার্স, আপনাদেরকে মনে রাখতে হবে কিল আওয়ার ভ্যালুয়েবল টাইম এর অর্থ হচ্ছে আমাদের মূল্যবান সময় নষ্ট করা। কিল দ্য টাইম এর অর্থ হচ্ছে সময় নষ্ট করা। কিল মানে হচ্ছে হত্যা করা, সুতরাং কিল দ্য টাইম এর অর্থ হচ্ছে সময় নষ্ট করা। সুতরাং আমরা সেন্টেন্সটা পাচ্ছি যে আমরা কি আমাদের মূল্যবান সময় নষ্ট করেছিলাম, রাইট? তাহলে সেন্টেন্সটা হচ্ছে ডিড উই কিল আওয়ার ভ্যালুয়েবল টাইম, আমরা কি আমাদের মূল্যবান সময় নষ্ট করেছিলাম? ইন ভেইন, অকারণে অথবা কোনো কারণ ছাড়া অথবা অযথা। এটা হচ্ছে সেন্টেন্সের আমাদের বাড়তি অংশ, যেটাকে আমরা এক্সটেনশন বলে থাকি। সুতরাং আমরা কিন্তু অ্যাকর্ডিং টু দা রুলস অনুযায়ী আমরা অক্সিলিয়ারি ভার্ব ডিড পেয়েছি, তারপরে সাবজেক্ট উই পেয়েছি, তারপরে ভার্ব কিন্তু কিল পেয়েছি এবং অবজেক্ট কিন্তু আওয়ার ভ্যালুয়েবল টাইম পেয়েছি। হ্যাঁ, তারপরে এক্সটেনশন পেয়েছি ইন ভেইন। তার মানে ফুল সেন্টেন্স হচ্ছে ডিড উই কিল আওয়ার ভ্যালুয়েবল টাইম ইন ভেইন, আমরা কি অকারণে কিংবা অযথা অথবা বৃথা সময় নষ্ট করেছিলাম, রাইট? সুতরাং এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এটা পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ফার্স্টে রয়েছে। আপনারা একটা খেয়াল করবেন, যে কোনো বাংলা বাক্যের শেষের শব্দটা দ্বারাই কিন্তু আমরা খুব সহজে টেন্স কিংবা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারি, যেটা প্রেজেন্টে রয়েছে নাকি পাস্টে রয়েছে, রাইট? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট নিয়েছি ইউ। ইউ এর অর্থ হচ্ছে তুমি। সুতরাং দেখেন, ডিড ইউ সলভ, তুমি কি সমাধান করেছিলে? সেন্টেন্সটা কি? তুমি কি সমাধান করেছিলে? এটা দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা আমি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছি অথবা ইয়েস নো কোশ্চেন করেছি। ডিড ইউ সলভ, তুমি কি সমাধান করেছিলে? কি সমাধান করেছিলে সেটা আমাদের অবজেক্ট দা প্রবলেম। সুতরাং ডিড ইউ সলভ দা প্রবলেম, তুমি কি সমস্যাটি সমাধান করেছিলে? ইন দা লাস্ট উইক, গত সপ্তাহে। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। সুতরাং ফুল সেন্টেন্সটা আমাদের হচ্ছে যে গত সপ্তাহে তুমি কি সমস্যাটি সমাধান করেছিলে? তাহলে সেন্টেন্সটা হবে ডিড ইউ সলভ দা প্রবলেম ইন দা লাস্ট উইক, গত সপ্তাহে তুমি কি সমস্যাটি সমাধান করেছিলে, রাইট? ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। এই ইউ এর অর্থ হচ্ছে তোমরা। ইউর সাধারণত আমরা দুটো অর্থ পেয়ে থাকি, একটা হচ্ছে তুমি, এটা সিঙ্গুলার, আর একটা হচ্ছে তোমরা, এটা হচ্ছে প্লুরাল। সুতরাং দুটো সাবজেক্ট দিয়েই আমরা প্র্যাকটিস করব কিংবা সেন্টেন্স তৈরি করব। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা কি হচ্ছে? ডিড ইউ ন্যারেট। ন্যারেট এর অর্থ হচ্ছে কিন্তু বর্ণনা করা, সুতরাং এটা হচ্ছে V1। ন্যারেট এটা হচ্ছে বর্ণনা করা। ডিড ইউ ন্যারেট, তোমরা কি বর্ণনা করেছিলে? কি বর্ণনা করেছিল সেটা আমাদের অবজেক্ট দি ইনসিডেন্ট। ইনসিডেন্ট এর অর্থ হচ্ছে ঘটনা, তার মানে তোমরা কি ঘটনাটি বর্ণনা করেছিলে? তাহলে কি হচ্ছে? ডিড ইউ ন্যারেট দি ইনসিডেন্ট ইলাবোরেটলি। ইলাবোরেটলি এর অর্থ হচ্ছে বিস্তারিতভাবে, তার মানে তোমরা কি ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছিলে? শেষের শব্দটা করেছিলে এবং এটা দ্বারা একটা কোশ্চেন করা হয়েছে। সুতরাং আমরা ফুল সেন্টেন্সটা পাচ্ছি ডিড ইউ ন্যারেট দি ইনসিডেন্ট ইলাবোরেটলি, তোমরা কি ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছিলে, রাইট? জেলানাস, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। এর অর্থ হচ্ছে সে, এটা আমরা সবাই জানি।
ডিড হি ওয়েট ফর এর অর্থ হচ্ছে কারোর জন্য বা কোনো কিছুর জন্য অপেক্ষা করা, ওয়েট ফর, রাইট? সুতরাং ডিড হি ওয়েট ফর ইউ, তার মানে সে কি তোমার জন্য অপেক্ষা করেছিল, সে কি তোমার জন্য অপেক্ষা করেছিল। সেন্টেন্সটা কি হচ্ছে, সেন্টেন্সের এটা হচ্ছে মেইন পার্ট। ডিড হি ওয়েট ফর ইউ, সে কি তোমার জন্য অপেক্ষা করেছিল। কোথায় অপেক্ষা করেছিল, এটা এক্সটেনশন, এট দ্য বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে। তার মানে ফুল সেন্টেন্সটা আমরা এভাবে কিন্তু কোশ্চেন করি যে সে কি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছিল। সেন্টেন্স হচ্ছে ডিড হি ওয়েট ফর ইউ এট দ্য বাস স্ট্যান্ড, রাইট? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে শি। শি এর অর্থ হচ্ছে সে, এটা দ্বারা মহিলা অথবা কোনো মেয়েকে আমরা বুঝবো। সুতরাং ডিড শি টেক ট্রেনিং, টেক ট্রেনিং এর অর্থ হচ্ছে কি, প্রশিক্ষণ নেয়া। ট্রেনিং অর্থ হচ্ছে প্রশিক্ষণ, টেক ট্রেনিং এর অর্থ হচ্ছে প্রশিক্ষণ নেয়া। তার মানে ডিড শি টেক ট্রেনিং, সে কি প্রশিক্ষণ নিয়েছিল। কিসের উপরে প্রশিক্ষণ নিয়েছিল, অন কম্পিউটার, কম্পিউটারের উপরে সে কি প্রশিক্ষণ নিয়েছিল। সেন্টেন্সটা কি হচ্ছে, ডিড শি টেক ট্রেনিং অন কম্পিউটার, সে কি কম্পিউটারের উপরে প্রশিক্ষণ নিয়েছিল। যদি প্রশিক্ষণ নিয়ে থাকে তাহলে বলবে ইয়েস শি ডিড, হ্যাঁ সে নিয়েছিল, উত্তরটা কিন্তু এটা হবে। আবার যদি সে প্রশিক্ষণ না নিয়ে থাকে তাহলে বলবে নো শি ডিডেন্ট, না সে প্রশিক্ষণ নেয়নি। সাধারণত এই ধরনের সেন্টেন্স দিয়ে অথবা যদি কোশ্চেন কাউকে করা হয়ে থাকে তাহলে সে সিম্পলি উত্তর দিবে যে হ্যাঁ সে প্রশিক্ষণ নিয়েছিল, আবার না হলে বলবে না সে প্রশিক্ষণ নেয়নি। এটা দ্বারাই কিন্তু সে আনসার দিয়ে বুঝিয়ে দিবে এবং এই কোশ্চেনের কিন্তু আর কোনো বিস্তারিত আনসার সে দিবে না, কেমন? এই জন্য এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়ে থাকে। পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। দে এর অর্থ হচ্ছে তারা। সুতরাং ডিড দে হেল্প, তারা কি সাহায্য করেছিল। তারা কাকে সাহায্য করেছিল সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, দা পোর পিপল। তারা কি গরিব লোকদের সাহায্য করেছিল। ডিড দে হেল্প দা পোর পিপল, তারা কি গরিব লোকদের সাহায্য করেছিল, রাইট? ইন দ্য টাইম অফ ডেঞ্জার, ইন দ্য টাইম অফ ডেঞ্জার এর অর্থ হচ্ছে বিপদের সময়। এটা কিন্তু আমাদের ফ্রেজ বলতে পারি অথবা এটাকে আমরা এক্সটেনশন বলে থাকি সেন্টেন্সের বাকি অংশ। ইন দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়। বিপদের সময় তারা কি গরিব লোকদের সাহায্য করেছিল। সেন্টেন্সের এক্সপ্রেশনটা খেয়াল করবেন, বিপদের সময় তারা কি গরিব লোকদের সাহায্য করেছিল। সুতরাং এটা দ্বারাই বুঝতে পারি এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা ইয়েস নো কোয়েশ্চেন। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে ডিড দে হেল্প দ্য পোর পিপল ইন দ্য টাইম অফ ডেঞ্জার, রাইট? পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমি একটা নাম ব্যবহার করেছি, রাজু। ডিড রাজু গো, রাজু কি গিয়েছিল। রাজু কি গিয়েছিল, সিম্পলি কিন্তু আপনি এভাবে কোশ্চেন করতে পারেন। আপনি অবজেক্ট ব্যবহার নাও করেও কিন্তু এভাবে কোশ্চেন করতে পারেন। রাজু কি গিয়েছিল, ডিড রাজু গো, রাইট? কোথায় গিয়েছিল সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, সেক্ষেত্রে আপনি অবজেক্ট ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন যদি আপনার কথা বলার প্রয়োজন হয়, সেটা আপনার প্রয়োজন অনুযায়ী। সুতরাং কোথায় গিয়েছিল, টু নিউ মার্কেট, নিউ মার্কেটে। দেখেন দিক নির্দেশনা করার জন্য আমরা প্রিপোজিশন টু ব্যবহার করব। নিউ মার্কেট এটা হচ্ছে একটা স্থান, এই স্থানটাকে নির্দেশ করেছি যার জন্য আমরা প্রিপোজিশন টু ব্যবহার করেছি। সুতরাং সেন্টেন্সের এটা হচ্ছে মেইন পার্ট এবং এটার অর্থ কি দাঁড়ায়, ডিড রাজু গো টু নিউ মার্কেট, রাজু কি নিউ মার্কেটে গিয়েছিল। কখন গিয়েছিল আমরা একটা সময় ব্যবহার করেছি, ইন দ্য লাস্ট মান্থ, গত মাসে। ইন দ্য লাস্ট মান্থ এর অর্থ হচ্ছে গত মাসে। দেখেন গত মাসে তার মানে কি অতীতের কথা, এবং গত মাসে রাজু কি নিউ মার্কেট গিয়েছিল, আমরা কিন্তু এভাবে কোশ্চেন করতেই পারি। সুতরাং সেন্টেন্সটা হচ্ছে ডিড রাজু গো টু নিউ মার্কেট ইন দ্য লাস্ট মান্থ, রাইট? আপনি কিন্তু এই স্থানটা পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারেন। এখানে কিন্তু আপনি অফিস ব্যবহার করতে পারেন, মস্ক ব্যবহার করতে পারেন, স্কুল ব্যবহার করতে পারেন, রাইট? অথবা ভিলেজ ব্যবহার করতে পারেন। যে রাজু কি গ্রামে গিয়েছিল গত মাসে, রাজু কি গত মাসে স্কুলে গিয়েছিল, রাজু কি গত মাসে অফিসে গিয়েছিল। আপনাকে এভাবে একাধিক সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করার অভ্যাস গড়ে তুলতে হবে। ডিয়ার লার্নার্স, পরবর্তী এক্সাম্পল সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা দুজন ব্যক্তিকে ব্যবহার করেছি, এক হচ্ছে রাজু এন্ড নওশিন। সুতরাং দুজন ব্যক্তি, রাজু একজন ব্যক্তি, নওশিন আর একজন ব্যক্তি, দুজন ব্যক্তিকে আমরা কনজাংশন
অ্যান্ড দ্বারা সংযুক্ত করে সাবজেক্ট প্লুরাল করে ফেলেছি। সুতরাং সাবজেক্ট প্লুরাল হলেও কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা কি ব্যবহার করছি? সেন্টেন্সটা হচ্ছে ডিড রাজু অ্যান্ড নওশিন রিড। রাজু এবং নওশিন কি পড়েছিল? দা বুক, বইটি। এটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং আর কনস্ট্যান্টলি এর অর্থ হচ্ছে অবিরত। সুতরাং এটা কিন্তু আমাদের এক্সটেনশন। কনস্ট্যান্টলি এর অর্থ হচ্ছে অবিরত কিংবা বিরামহীন ভাবে অথবা কন্টিনিউ আমরা এটা বলি। যে তাহলে সেন্টেন্সটা হচ্ছে রাজু এবং নওশিন কি অবিরত বইটি পড়েছিল। হ্যাঁ, মানে গ্যাপ না দিয়ে সে বইটি পড়েই যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টলি ব্যবহার করবেন, রাইট? সেক্ষেত্রে ডিড রাজু অ্যান্ড নওশিন রিড দ্য বুক কনস্ট্যান্টলি। রাজু এবং নওশিন কি বইটি অবিরত বা বিরামহীন ভাবে পড়েছিল বা একাধারে পড়েছিল, রাইট? ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ এই যে সেন্টেন্স গুলোর সাবজেক্ট হিসেবে আমরা মানুষ ব্যবহার করেছি, তার মানে ব্যক্তি ব্যবহার করেছি, রাইট? এবার আমরা একটু অন্য প্রাণীদেরকেও প্রাধান্য দিই। যেমন এখানে ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে দা টাইগার। টাইগার এর অর্থ হচ্ছে বাঘ। সুতরাং আমরা অ্যানিমাল ব্যবহার করতে পারি। ডিড দ্য টাইগার রান, তার মানে বাঘটি কি দৌড়েছিল? রান এর অর্থ হচ্ছে দৌড়ানো, আমরা সবাই জানি। ডিড দ্য টাইগার রান, বাঘটি কি দৌড়েছিল? কোথায় দৌড়েছিল বা কিভাবে দৌড়েছিল? থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে। তার মানে আমরা স্বাভাবিকভাবে কিন্তু বলি যে বাঘটি কি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়েছিল। জঙ্গল এর ইংলিশটা কিন্তু আমরা বলবো জাঙ্গল। প্রোনাউন্সিয়েশনের দিকে একটু খেয়াল করবেন, জাঙ্গল, জাঙ্গল, রাইট? সুতরাং আমরা কিন্তু এভাবে বলি যে বাঘটি কি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়েছিল। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ডিড দ্য টাইগার রান থ্রু দ্য জঙ্গল, বাঘটি কি জঙ্গলের মধ্য দিয়ে দৌড়েছিল। ডিয়ার লার্নার্স, আশা করি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেই সম্পর্কে আপনি খুব ভালোভাবে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ডিয়ার লার্নার্স, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি। আমরা একটা সেন্টেন্স শিখব এবং সেই সেন্টেন্সটা দ্বারা আমরা একাধিক সেন্টেন্স, বিশেষ করে 10টা সেন্টেন্স তৈরি করার প্রবণতা রাখবো এবং একটা সেন্টেন্স শিখে সেই সেন্টেন্সটা দিয়ে 10টা সেন্টেন্স তৈরি করে বাসায় বসে প্র্যাকটিস করব। তাহলে আপনার কি হবে? এই স্ট্রাকচারটা আপনার মুখস্থ হয়ে যাবে কিংবা স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে এবং আপনি সেন্টেন্স দেখলে, সেন্টেন্স শুনলে অথবা কোশ্চেন শোনার সাথে সাথে এটা বুঝতে পারবেন এটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা এই ধরনের ইয়েস নো কোশ্চেন আমাকে করা হয়েছে, রাইট? সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার সেন্টেন্সের যে সাবজেক্ট ব্যবহার করেছি আই। সুতরাং আপনি আই এর স্থানে অ্যাজ ইউজুয়াল অন্যান্য সেন্টেন্সের যে সাবজেক্টগুলো ব্যবহার করেছি সেই সাবজেক্টগুলো আই এর স্থানে বসিয়ে আপনি এই একটা সেন্টেন্স দিয়েই সেন্টেন্সটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আপনি শুধু আই এর স্থানে অন্যান্য সাবজেক্টগুলো বসিয়ে মিনিমাম 9টা কিংবা 10টা সেন্টেন্স তৈরি করে বাসা বসে প্র্যাকটিস করবেন। আপনাকে কিন্তু বারবার রিপিট করতে হবে, বারবার একটা সেন্টেন্স বারবার রিপিট করা, বুঝে বারবার রিপিট করার নামই হচ্ছে প্র্যাকটিস করা। এবং আপনি যখন বারবার বলতে থাকবেন তখন সেন্টেন্সটা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সহজেই কোনো জড়তা ছাড়াই আপনি ইংলিশে কথাও বলার একটা প্রবণতা হয়ে যাবে। মানে ইংলিশে আপনি খুব দ্রুত কথা বলতে পারবেন, রাইট? এবং সেন্টেন্স তৈরি করতে পারবেন খুব দ্রুত এবং খুব সহজে। ডিয়ার লার্নার্স, আশা করি লেসনটা এনজয় করেছেন এবং একটা পরিপূর্ণ ধারণা পেয়েছেন, রাইট? সুতরাং অ্যাজ ইউজুয়াল যদি লেসনটা ভালো লেগে থাকে, বিশেষ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী লেসন দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।